अगर हक की लड़ाई लड़ना बागी होना है तो हाँ है हम बागी। और आज से उत्तराखंड पुलिस की नौकरी से शेर सिंह रिजाइन करता है। लगाओ हाथ आज के बाद अभिजीत भाई को, हम बताएंगे तुम्हें लोकतंत्र कैसे चलता है। मैं आपको बताना चाहता हूं कि हमारे उत्तराखंड में परचून की दुकान पे मिलते हैं पेपर, परचून की दुकान पे पटवारी का गुरगुल में देखा है हमने। মিথ্যা বলতে আর মিথ্যাকে সত্য বলে চালাবার জন্য এরা যেটা পারে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার সুরসুরি। হিন্দু মুসলমানের কথা বলা, বারুইপুরের ঘটনায় যারা প্রতিবাদ করেছিল, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, নাবালিকার উপরে নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, কোন হিন্দু মুসলমানের ব্যাপার ছিল না। কিন্তু বিজেপি সরকার আর তাদের পুলিশ, যে পুলিশ যখন মানুষ এখানে নেমেছিল, কারণ তারা অপরাধীকে ধরার বদলে অপরাধীকে ছেড়ে দিয়েছিল বিজেপির কথায়, আরএসএস এর কথায়। লাহেক আলীকে তোমরা মুক্তি না দিলে আমরা আগুন বেঁকিয়ে ঘি আমরা তুলে আনবো, লাহেকের মুক্তির ব্যবস্থা আমরা করবো। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। গতকাল থেকেই দেশ এবং রাজ্যে উত্তাল। সাংবাদিকদেরকে হেনস্থা করা হয়েছে, এই নিয়ে তো অবশ্যই প্রতিক্রিয়া নেই। এবং আজকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বলা যায় ভারতবর্ষের এই বিজেপি শাসিত যে 2014 সাল থেকে এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দীর্ঘ টালবাহানার পরে অবশেষে পদত্যাগ করলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন জেনে নেওয়ার চেষ্টা করবো। স্যার, আপনি কি বলবেন? দেখুন, এটা অবধারিত ছিল এবং বিজেপি কৌশল করে তারা একটা সুযোগ খুঁজছিল এমন একটা মুহূর্তে যেখানে তারা ধর্মপ্রধানকে পরবর্তীকালে পদত্যাগ করিয়ে হাততালি পাওয়ার চেষ্টা করবে, এটা ওদের পরিকল্পনায় ছিল। কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছে এই জন্যে যে ছাত্রদের আন্দোলনটা এখন শুধুমাত্র আর ওই যন্তর মন্তরে সোনাম ওয়াংচুকের অনশন ভিত্তিক নেই, এটা গোটা ভারতবর্ষব্যাপী এটা ছড়িয়ে পড়েছে। তরুণ সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, যুবকদের যে জমে থাকা ক্ষোভ গোটা ভারতবর্ষ জুড়ে, বেকারিত্ব, শিক্ষাহীনতা, শিক্ষার সুযোগ কেড়ে নেওয়া, এই সমস্ত একটা সার্বিক ভারতবর্ষব্যাপী বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশিত হচ্ছে। সেই সময় যাতে ক্ষোভ আরো না বেড়ে যায়, তড়িঘড়ি করে ধর্মেন্দ্র পদত্যাগ করলেন বা করতে বাধ্য হলেন, এটা বলা যেতে পারে করতে বাধ্য হলেন। স্বেচ্ছায় পদত্যাগ করেননি বা নৈতিকতার কারণেও পদত্যাগ করেননি, আন্দোলনের চাপে পদত্যাগ করতে বাধ্য হলেন। এটা একটা প্রমাণ করলে এই ঘটনা। ইতিপূর্বেও আরেকবার আমরা দেখেছি যে 1 বছরের উপর কৃষকরা যখন দিল্লির চারপাশে ঝড় জল উপেক্ষা করে পড়েছিলেন, তারপরে প্রধানমন্ত্রী বললেন আমার তপস্যায় গন্ডগোল হয়েছে বলে আইনগুলো প্রত্যাহার করলেন। তো চাপের মুখে পড়ে এই সরকার তারা ভেঙে পড়ছে এবং ভেঙে পড়বে, তারই একটা স্পষ্ট ইঙ্গিত দেখা গেল। স্যার, আপনাকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে একটি কথা জানাচ্ছি এবং আপনার প্রতিক্রিয়া নেব। যারা আমার সঙ্গে কথা বলেছেন তারা আপনার বক্তব্য শুনবেন। সকাল থেকে ব্যক্তিগতভাবে এরকম বেশ কিছু ফোন কল আমি পেয়েছি যে আমরা তো সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের, সিপিআইএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, তাদের কার্যকলাপের বিরুদ্ধে কথা বলি, শান্তিপূর্ণভাবে কথা বলি, কিন্তু কোনোভাবে আমাদের থ্রেট করা হচ্ছে যে গুন্ডা দমন আইন বা অন্য কোনো আইনে আমাদেরকে গ্রেফতার করা হতে পারে, আশঙ্কা প্রকাশ করছেন। আপনি কি বলবেন? আমি আবারও বলবো, সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতা এই দুটো অঙ্গাঙ্গিভাবে যুক্ত হওয়া উচিত এবং থাকা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে সংবাদপত্রের সংবাদ মাধ্যমের স্বাধীনতার নাম করে একদল সংবাদ মাধ্যম তারা পরিকল্পিতভাবে মানুষের মধ্যে বিদ্বেষ, ঘৃণা ছড়িয়ে যাচ্ছেন, অসত্য কথা পরিবেশন করছেন এবং তাদের নির্মিত বিভিন্ন ধারণাকে কারো কারো মুখে বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর ফলে একটা সাধারণভাবে একাংশের সংবাদ মাধ্যমের উপর মানুষের একটু বিরক্তি আছে
কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে বজায় রাখতে হবে। আর যারা সাংবাদিক তারা সংবাদ মাধ্যমে নীতি নিয়ন্ত্রণ করেন না, নীতি নির্ধারণ করেন না। নীতি নির্ধারিত হয় যারা টাকা দেন আদানি আম্বানি তাদের দ্বারা। এরা তো সেখানে কর্মচারী, সুতরাং তাদের উপরেও ক্ষোভ রাখার কোনো অর্থ হয় না। এই ছোট ছোট পোর্টাল যারা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে যথাযথ সংবাদ পরিবেশন করার চেষ্টা করছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে। গুন্ডা দমন আইন, এটা নিয়ে আমি এখনই কিছু বলবো না, যেহেতু মামলা আছে, মামলা করছি। কিন্তু এই যে অশোভন আচরণ রাজ্যের মুখ্যমন্ত্রীর, এটা কোনো মতেই গণতান্ত্রিক সাংবিধানিক শিষ্টাচারের সঙ্গে মেলে না। তিনি বিধানসভায় দাঁড়িয়ে সরাসরিভাবে তিনি ধর্মীয় বিভাজনের উস্কানি দিচ্ছেন, এক মারাত্মক অপরাধ, ভারতবর্ষের সংবিধানের প্রতি অমর্যাদা প্রকাশ করছে। যাই হোক, সে নিয়ে আমরা আমাদের সুযোগ মতো সময় মতো নিশ্চয়ই বলবো বিষয়। কিন্তু এই পোর্টালদের বলবো আপনারা ভয় পাবেন না, আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা ভয় দেখাচ্ছেন তারা ভয় পাচ্ছেন বলেই ভয় দেখাচ্ছেন। স্যার, গতকাল আপনি আমার এই প্রশ্নেই অবশ্যই আপনি ক্লিয়ার করলেন, তবুও আমি বলছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, সংবাদকর্মী, পোর্টালের অনেকেও আক্রান্ত হয়েছেন। এসএফআই এর বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছেন, এসএফআই এর নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন, তারা বলেছেন যে আমরাও নিন্দা জানাচ্ছি। গোটা ঘটনাটা ঠিক কিভাবে ঘটলো? গতকাল একদম ভিডিও পরিষ্কার দেখা গিয়েছে যে পুলিশের ইউনিফর্মে অনেকে ছিলেন, মানে ইউনিফর্মের মতো আমি বলবো, তারা পুলিশ নন। এই ধরনের ঘটনা প্রশাসনের নাকের ডগে কি করে ঘটে যাচ্ছে স্যার? না না, এগুলো তো প্রশাসন থেকেই তো ঘটানো হয়। শাসক দল তারা তাদের ছদ্মবেশী গুন্ডাদের নামিয়ে দেন সুস্থ গণতান্ত্রিক আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, বিপথে পরিচালিত করার জন্য। আমি তো অনেক সংবাদ কর্মী যাদের বলি, যারা সংবাদ পরিবেশন করেন, তাদের কথাও শুনেছি। তারা বলেছেন যে যারা এসএফআই, ডিওয়াইএফআই বা বামপন্থী ছাত্র সংগঠন, শুধু এসএফআই নয়, সমস্ত বামপন্থী ছাত্র সংগঠন, তারা কিন্তু বারে বারেই চেষ্টা করেছেন যাতে সাংবাদিকদের ওপর কোনো রকম আক্রমণ না করা হয়। কিন্তু একদল যারা আমি শুনলাম, সত্য মিথ্যাটা আমি ঘটনাক্রমে যেতে পারিনি, হঠাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির ফেস্টুন নিয়ে একদল ঢুকে পড়লেন। তারা কারা? তাদের কি উদ্দেশ্য ছিল? তারা নিশ্চয়ই ধর্মেন্দ্রের পদত্যাগ চেয়ে মিছিলে যোগ দিতে যাননি। তো তাদের উদ্দেশ্য আর মিছিলকারীদের উদ্দেশ্য ভিন্ন। সেখানে তারা ঢুকে পড়লেন, ঢুকে পড়ে তারাই অশান্তি সৃষ্টি করেছেন। যদি প্রত্যেকটা ভিডিও নিয়ে ঠিকমতো ফরেন্সিক অ্যানালিসিস করা হয় তাহলে দেখা যাবে যে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছেন শাসক দল। ওরা ক্ষিপ্ত হবেন, আমাকে গালাগালি করবেন, কিন্তু আমি ওদের কাছে স্পষ্ট চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রত্যেকটা ভিডিওর ফরেন্সিক অ্যানালিসিস করা হোক, তাহলে সত্য প্রকাশিত হবে। স্যার, নরেন্দ্র মোদীর মাঝরাতে যে ভিডিও বার্তা, তারপরে তড়িঘড়ি পদক্ষেপ, বিজেপি কি অনেকটা রাজনৈতিক লড়াইয়ে এগিয়ে গেল কৌশলগত জায়গা থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে? দেখুন, আপনারা যদি নরেন্দ্র মোদীর মাঝরাতের ওই ফেসবুক বার্তা লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন একজন আতঙ্কিত মানুষের মুখচ্ছবি। যে নরেন্দ্র মোদী বুক বাজিয়ে 56 হয় বিশ্বগুরু হয় তেনা অজৈবিক হ্যায়, ইনঅর্গানিক, সমস্ত কথাবার্তা বলেন বুক বাজিয়ে। তিনি একেবারে আতঙ্কিত হয়ে কথা বলছেন। আসলে ওরা আন্দোলনকে ভয় পায়। সংসদে দাঁড়িয়ে উনি আমাদের বলেছিলেন যে আন্দোলনজীবী, আমাদের অনেক আন্দোলনজীবী যারা আন্দোলন করেন, অর্থাৎ তাদের আন্দোলনটাই জীবিকা, এই আর কি ধারণা। আসলে উনি অপকম্ম করে বারবারে দেখছেন যে আটকে যাচ্ছে, সবসময় আর সফল হতে পারছেন না। কৃষি আইন তো তার পক্ষে বিরাট ধাক্কা, কেন কৃষি আইনটা তো করা হয়েছিল সরাসরি আদানির নির্দেশে, সেটা কার্যকর করতে পারেননি। এই শিক্ষার দুর্নীতিটা আমি তো স্পষ্ট অভিযোগ করেছি লিখিতভাবে, যে প্রত্যেকটা রাজ্য তাদের রাজ্যের যে ক্ষমতা, সেই ক্ষমতার ভিত্তিতে তারা মেধা নির্ধারণ করতেন এবং সেই নির্ধারণ যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং গুণমানের ছিল। আমাদের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, আমি দেখেছি এই ব্যাপারে
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিনিও আপত্তি করেছে। রাজ্যের এই স্বাধীনতাগুলো কেড়ে নিলে কেন? কেড়ে নিয়ে তুমি কেন্দ্রীয়ভাবে চালু করলে এবং যেদিন থেকে চালু করলে সেদিন থেকেই দুর্নীতি, সেদিন থেকেই প্রশ্নপত্র লিক এবং সেদিন থেকেই বিভিন্ন নির্দিষ্ট এলাকার কোচিং সেন্টার গড়ে উঠলো। এই ঘটনাগুলি কি সব বিচ্ছিন্ন নাকি? এই প্রত্যেকটা ঘটনা যদি আমরা সূত্র ধরে এগোই তাহলে দেখবো যে একটা পরিকল্পিত দুর্নীতি, যাতে শিক্ষার প্রতি মানুষের অনীহা তৈরি হয়, আর প্রান্তিক মানুষ শিক্ষা লেখাপড়ার দিকে না আসেন, এটাই তো পরিকল্পনা আর কি। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, লাহেক আলী এখনো ছাড়া পেলে না, 2 সপ্তাহের জুডিশিয়াল কাস্টাডি, আপনার বক্তব্য, অনেক মানুষ জানতে চাইছেন। না, স্বভাবতই পুলিশ অনেক গল্প তৈরি করার চেষ্টা করেছেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আগে থেকে আন্দাজ করেছিলাম, সেজন্য আমরা কৌশলগত কারণেই, আইনগত কারণে ওই সমস্ত মামলা নিয়ে অ্যান্টিসিপেটরি বেইল ফাইল করেছি। আমি জানতাম ওদের উদ্দেশ্য ছিল যে এই মামলায় ছাড়া পেলেও আরেকটা মামলায় ধরা হবে, আরেকটা মামলায় ধরা হবে। এই সব তো অভিজ্ঞতা আমাদের বামপন্থীদের আছে, ওই অতীতকালের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা বলেছিলাম, অ্যান্টিসিপেটরি বেইল হাইকোর্ট নির্দেশ দিয়েছি, তা সত্ত্বেও প্রশাসন ওকে অন্য একটি মামলায় জোরবার চেষ্টা করেছিল। আদালত সেটা গ্রাহ্য করেনি, 10 দিনের জেসি দিয়েছে, আমরা হাইকোর্টে আসবো। নায়কের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যেটা করা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক কারণে এবং সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে। অনেক ধন্যবাদ স্যার, সময় দেওয়ার জন্য। অবশেষে শিক্ষামন্ত্রীকে যেতে হলো। সেই তো মল খাসালি। কেন লোক খাসালি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের পর মাস চুপ থাকলেন, একটা টুইট পর্যন্ত করলেন না। তারপরে গোটা বিজেপি এবং কেন্দ্রীয় প্রশাসন, তারা শুধু অস্বীকার করছিল না, তার যে ছাত্ররা, যে যুবরা আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল, যে নিট কেলেঙ্কারির জন্য এতগুলো প্রাণ ঝরে গেল, সিবিএসই প্রশ্নপত্র লিকেজ হলো, এনটিএ তার অপদার্থতা প্রমাণ করলো, এবং সবার মধ্যে দেখা গিয়েছিল শিক্ষা দপ্তর থেকে এটাকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এই জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছিল। একটা ছাত্র যুবদের ঐতিহাসিক আন্দোলন, সেটাকে বদনাম করার জন্য গদি মিডিয়াকে দিয়ে মিথ্যাচার, ভয় দেখানো, লাঠিচার্জ, পেলেট গান দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হলো চেহারা আন্দোলনকারীদের। প্রতিবাদীদের প্রতিদিন হুমকি এবং ধমকি দেওয়া শুরু হলো। এমনকি প্রতিবাদীদের পক্ষে যারা দাঁড়িয়েছিলেন সেই ভলেন্টিয়ার্সদের বাড়িতে পুলিশ পর্যন্ত হামলা করেছে, গ্রেপ্তার করার ভয় দেখাচ্ছে। কিন্তু অবশেষে আন্দোলনের জয় হয়েছে। যাতে আর নতুন তরুণ কোনো প্রাণ ঝরে না পড়ে, শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি বাসা বেঁধেছে তা যাতে দূর হয়, এবং এই এনটিএ নামে, নিটের নামে, পরীক্ষার নামে যে জালিয়াতি হচ্ছে এটা বন্ধ হোক, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে নৈরাজ্য আছে তা দূর করে শিক্ষাকে বাঁচানো হোক, এবং সেই দাবিতে আন্দোলন চলবে। যারা মনে করেন আন্দোলন করলে কি হয়, আজকে তার প্রমাণ। আন্দোলন করলে সবাই ঐক্যবদ্ধ হলে, জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, প্রদেশ নির্বিশেষে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা দেখিয়ে দিল কিভাবে একটা স্বৈরতান্ত্রিক ফাসিস্ট সরকারকেও মাথা নত করতে হয়।